নমস্কার, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। ভারতবর্ষের একদম শেষ সীমানায় দাঁড়িয়ে, ভারতবর্ষের শেষ সীমানা বা শেষ দ্বীপে দাঁড়িয়ে। এই দ্বীপটাই হচ্ছে ভারতবর্ষের শেষ দ্বীপ এবং এই দ্বীপটা সুন্দরবনে নয়, এই দ্বীপটা রয়েছে মুর্শিদাবাদ লোকসভার আন্ডারে। তো এই দ্বীপের নাম হচ্ছে নির্মলচর। নির্মলচর একটা বড় চর বা বড় দ্বীপ। এখানে প্রায় 1 লাখের বেশি মানুষ বসবাস করে। কিন্তু কেমন অবস্থা রয়েছে নির্মলচরে এই বর্ষায়, কারণ ভারতবর্ষে পদ্মা নদী এই একমাত্র একটা জায়গাতেই রয়েছে। এই পদ্মা নদীর মাঝেই, মানে দুই দিকে পদ্মা নদী আর মাঝখানে নির্মলচর। আজকে আমি নির্মলচর যাচ্ছি এবং আপনাদের ঘোরাবো, পুরো নির্মলচরের সমস্ত কিছু দেখাবো, বর্তমান পরিস্থিতি এবং তাদের সেখানকার মানুষের উপলব্ধি এবং কথাবার্তা। এবং এই দ্বীপটাকে আবার বলা যায় ভারতবর্ষের দুঃখের দ্বীপ, কারণ এই দ্বীপের এমন কিছু মানে পরিস্থিতি শুনবেন, আপনারা জানতে পারবেন যা সত্যি আপনাদের খারাপ লাগবে বা সত্যি দুঃখের দ্বীপ বলা যাবে একে। তো আরেকটা কথা বলে রাখি, নতুন একটা ইউটিউবে অপশান এসছে, সেটা হচ্ছে হাইপ। নিচে কমেন্টের পাশে কমেন্টে যদি আপনি সরিয়ে দেন, একটা হাইপ বলে অপশান আছে। যদি আপনার ভিডিও পছন্দ হয় তাহলে সেই হাইপে কিছু পয়েন্ট আপনি দিতে পারেন। সেই হাইপে পয়েন্ট দিলে তার জন্য কোনো টাকা পয়সা কিচ্ছু কাটে না। হাইপের পয়েন্ট দিলে তাহলে এই ভিডিওটা আরও বেশি মানুষের কাছে পৌঁছায়। তো স্কিপ না করে দেখতে থাকুন, খুব ভালো লাগবে এবং খুব আকর্ষণীয় হবে আজকের ভিডিও। এখন সকাল প্রায় 15:30 আর সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে এদিকে। আমাদের ওইদিকে একদমই বৃষ্টি নেই। আমাদের এখন নামালো 2 নম্বর প্ল্যাটফর্মে, আমাদের যেতে হবে 1 নম্বর প্ল্যাটফর্মে। ওইখান থেকে আমাদের বলতে আমি আমাদের কেন বলি, আপনাদেরও আমার সাথে ভ্রমণ করাই, ওই জন্য আমাদের বলি। আগের দিন একজন জিজ্ঞাসা করছিলেন যে আপনি একা জানেন আমাদের বলেন কেন, এই কারণে বলছি আমাদের। তো ওখান থেকে আমাদের ম্যাজিক বা অটো করে যেতে হবে শিবনগর ঘাট। তোমরা নিচে নামি আগে। বৃষ্টি কমেছে, আমরা চলে এসেছি শিবনগর ঘাট। শিবনগর ঘাটের রাস্তা এরকম, মোটামুটি বৃষ্টি হয়ে গেছে কালকে রাত্রে বেশ ভালোই, আর আজকেও এখনও বৃষ্টি হচ্ছে, ওর জন্যে চারিদিকে জল রয়েছে। তবে রাস্তাটা এরকম, রাস্তার পাশে পুরো বুক জলে দাঁড়িয়ে পাট ধুচ্ছেন। এখানে কি এত গভীর জল আছে কাকা? এখানে এত গভীর জল আছে? পাট দিচ্ছে নাকি? বাবা, একটু পুরো ভেজা, সেই দিক থেকে যেতে হবে। কাকা এরকম মাথা পর্যন্ত, মানে পুরো বুক জলেরও বেশি এরকম ডুবে অতটা গভীরে তারপরে পাট ভেজাচ্ছেন। আমি যে নদীটায় যাব এখন সেটা হচ্ছে পদ্মা নদী। আর আমি যখন এখন কথাটা বলছি, পদ্মা নদীর আমার স্ক্রিনে একটা গুগল ম্যাপ শো করছে, সেখানে দেখতে পারবেন পদ্মা নদীর যে বড় অংশটা সেটা রয়েছে ওইদিকে, আর যে ছোট অংশটা সেটা এখানে রয়েছে। তো পুরো বড় অংশটা ওইদিকে রয়েছে। মোটামুটি এইখানে যতটুকু আমরা পদ্মা নদী পার হব তার প্রায় 3-4 গুণ চওড়া নদী ওইদিকে রয়েছে, তার বেশি 5-6 গুণ চওড়া নদী ওইদিকে রয়েছে। সেই নদীর অর্ধেক বলতে বেশিরভাগটাই বাংলাদেশের মধ্যে এবং কম অংশ ভারতবর্ষের মধ্যে। এই হচ্ছে সেইখানকার অবস্থা। আর এখন যে আমি নদী পার হব, আপনারা আগেও দেখেছেন, মোটামুটি আগের বছর বর্ষাকালের আগে এসেছিলাম, এই নদীটা হেঁটে পার হয়েছিলাম। এই নদীটা জল থাকে না, আর এইবার বর্ষাকালে পুরোপুরি ভর্তি জল। এই নদীতে বর্ষাকাল বাদে অন্য সময় জল থাকে? হেঁটে পার হও? তোমাদের বাড়ি কোন দিকে? ওইদিকে না এদিকে? এদিকে। আচ্ছা আচ্ছা, এই নৌকা করে ওদিকে যাওয়া যাবে? ওই পার, আচ্ছা ঠিক আছে। পুরোপুরি থাকে না, আমি দেখেছিলাম গতবার এসে সবাই ভেড়া চড়াচ্ছে, গরু চড়াচ্ছে নিচে, নদীর নিচে একদম ওই পাথর নুড়ি যেমন থাকে তেমন সাদা রঙের। আর বর্ষাকালে পুরো জল ভর্তি হয়ে যায় এই পদ্মা নদীতে। আর ভারতবর্ষের শুধুমাত্র এই জায়গায় হয়তো পদ্মা নদী রয়েছে, আর এক জায়গায় রয়েছে, কোথায় আমার জানা নেই, যদি আপনারা জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। পুরো জল হয়ে গেছে। আর এদিকে হয়তো ভুট্টা বা অন্য কিছু গাছ লাগিয়েছে। তো এইখান থেকে কি করে যাব তাই ভাবছি, তো পা ভিজে যাবেই। খুব বাজে পরিস্থিতি। পুরোপুরি একটা দ্বীপ, নাম নির্মলচর, আর দ্বীপের মধ্যেই বিভিন্ন গ্রাম রয়েছে, যেমন শয়তানপাড়া চর এবং আরও অনেক নাম।
বাপরে, এবার যাবো কি করে? ওইদিকে যেতে হবে। তো এখন এখান থেকে নৌকা ধরে আমাদের যেতে হবে ওই পারে। এটা হচ্ছে দোকান। এটা কি দোকান নাকি কাকা? দোকান সাজাচ্ছ সবে নাকি? আচ্ছা, কোন নৌকা যাবে ওই পারে? শয়তানপাড়া। হ্যাঁ বলেন বলেন। সবাই পাবে। কথাটা শুনে বলেন যে গাড়ি নাই, আমরা পাট ভিজে যাচ্ছি না, নৌকা ঠেকে দিছে, আমাদের জলের দরকার। জলের দরকার? হ্যাঁ, এই তো নদীতে এই জল হচ্ছে না, বলে 10 ফুটের দরকার আছে। 10 ফুট, 10 ফুট জল ছেড়ে দে। 10 ফুট দিলে আপনার কাজটা আমাদের কাজ হয় পাট ভিজছে না। পাট জানতে হয়েছে না। ও আচ্ছা আচ্ছা, দাঁড়ান। ব্যাপার হচ্ছে গিয়ে যদি জল না ছাড়ে তাহলে আপনাদের পাট জাগ দিতে পারছেন না। হ্যাঁ হ্যাঁ, 10 ফুট দিবে বুঝছেন, এই জল হচ্ছে না। না, আমি কেন বলছি এই কথাটা, জেনারেলি কি হয়, সবাই জল ছাড়তে বারণ করছে, না সবাই জল ছাড়তে বারণ করছে যাতে বন্যা না হয়ে যায়, তাই না না, একটু জল আর আপনারা বলছেন জল ছাড়া দরকার। হ্যাঁ, দরকার দরকার। মানে জল যদি না ওঠে জমিতে, জমি উর্বর হবে না। উর্বর হবে না, আপনার রুই আমাদের হয়েছে পাট মাঠে। জাগতে হবে না, ভিজা হবে না। মাঠে জল নাই, জমি ফসল হচ্ছে না। আসলে আপনাদের এই যে পদ্মা নদীর এই শাখাটা সারা বছরই তো শুকনো থাকে। শুকনো, সব পুরো শুকনো, শুকনো। আমি গত বছর এসেছিলাম, শুকনোর সময় হেঁটে পার হয়েছিলাম এপাশ থেকে ওপার। আর বর্ষার সময় শুধুমাত্র এত। হ্যাঁ, বর্ষার সময় পানিটা তা আপনাদের দাবি হচ্ছে কি জল ছাড়তে বলছেন ফারাক্কা থেকে নাকি? হ্যাঁ, ফারাক্কা থেকে জল ছেড়তে হবে। ফারাক্কা থেকে জল ছাড়লে এখানে এই অংশগুলো ডুবে যাবে, তাই তো? ভালো হবে। কিন্তু যারা ওই পাশে রয়েছে ও মরে যাক। না না, ও কিছু হবে না, ও ক্ষতি হয় না, ক্ষতি হয় না। কোনো কথা হলো? না না, ক্ষতি হয় না, ক্ষতি হয় না, কোথাও ক্ষতি হয় না। এই মাঠে বন্যা উঠলে কোনো ক্ষতি নাই। না না, ও যারা ওই পারে রয়েছে তারা আর আমাদের বাড়ি ওই পারে আপনার। উঁচু, অত জল উঠবে না। ডুববে না ওটা? এখন যদি 6 ফুট জল ছেলে তাহলে কোনো রকমের কিছু হবে না। 6 ফুট জল উঠতে ডুববে না? না না না, কিছু হবে আচ্ছা না। আচ্ছা। এই দেখেন লালা আছে, এই লালা লালা ঢুকে যাবে। ঢুকে যাবে। লোকে জাগ দিতে খুব কষ্ট দেখেছেন গাছ আপনি একটু যে পাট ভিজছে না, এমন ব্যাপার, লোক কষ্ট পড়ে খুব গেছে। কষ্ট আচ্ছা আচ্ছা। জাগ দেওয়া হয়েছে না আপনার। তো এখান থেকে শয়তানপাড়া চলে যাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কখন নৌকা? এখন যাচ্ছি, আপনারা বসেন, চাটা খাইলেন। ঠিক আছে। হ্যাঁ, আপনি জলটা যদি কাল পাই, যদি না পাই তো আপনারা চাও খাবেন। না না, আমি চা খাচ্ছি। যত মানুষ দেখতে পারবে এটা হ্যাঁ, তত মানুষের কাছে পৌঁছাবে। হ্যাঁ, বাস, বাস, বাস। যত মানুষ দেখবে তত মানুষের কাছে পৌঁছাবে। আচ্ছা, ব্যাপার হচ্ছে অনেকে জল ছাড়তে বারণ করেন যে জল ছাড়লে হয়তো বন্যা হয়ে যাবে, কিন্তু কিছু কিছু জায়গায় আবার উল্টো জল ছাড়তে বলছেন। জল ছাড়লে জল এই যে অংশগুলো রয়েছে, নদী তীরবর্তী অঞ্চলগুলো রয়েছে, এই অঞ্চলে পুরো উঠে আসবে জল। আর একবার জল উঠে আসলে জমি উর্বর হবে, মানে পদ্মা নদীর পলি এখানে জমা হবে, জমি উর্বর হবে, চাষও করতে পারবে এবং পাটও জাগ দিতে পারবে। এই হচ্ছে ব্যাপার। আর এইখানে অনেকগুলো নৌকা রয়েছে, প্রায় অনেক বড় বড় নৌকা। সারা বছর তো কিন্তু থাকে না, শুধুমাত্র বর্ষাকালেই এরকম নৌকাগুলো দেখা যায়। আর সারা বছর দেখেছিলাম এইখানে বাঁধা থাকে এমনি শুকনোর মধ্যে। আমি এখানে নৌকার একটা জিনিস দেখানোর চেষ্টা করছি আপনাদের। নৌকোর যে এই অংশটা রয়েছে, এই যে এটা হচ্ছে নৌকোর দিক নির্দেশ করে। সুন্দরবনে গিয়ে যখন নৌকোগুলো দেখা যায় সেগুলো একদম নিচ থেকে ফিট হওয়া থাকে এগুলো, কিন্তু এখানে ওপরেই রয়েছে এই অংশগুলোই, মানে এই যে এইটা, এগুলোই হচ্ছে নৌকোর দিক নির্দেশ করে। ওপারে যাবে? কোনটা? কোথায় যাবে ওপারে? এইদিকে না ওই শয়তানপাড়া চড়ে? আচ্ছা আচ্ছা, এই ঘাট মানে ওই ঘাট, তাই তো? এই হচ্ছে পদ্মা নদী। হ্যাঁ, আপনার বাড়ি কি ওইদিকে না এইদিকে? চরে আছে আপনার এখানে। চরে। কি নিয়ে যাচ্ছেন এগুলো? এই মাছ ধরতে যাব। মাছ ধরতে যাবেন এখন? এখন নৌকা করে? হ্যাঁ, নৌকায়। কি কি মাছ ওঠে এখান থেকে? ওই চিংড়ি মাছ, বাইলা মাছ, রিঠা মাছ। আর ইলিশ ধরা পড়ে না এদিকে? না, ইলিশ এখন হবে না। আপনার আশ্বিন মাসের শেষ। ইলিশ এরা ধরবে না, ইলিশ তখন ধরা। যারা জাল গড়ায় ছোট নৌকা লিয়ে ওরা জাল গড়িয়ে ধরবে। আচ্ছা ওই আচ্ছা, জালে হবে, কিন্তু এখন হবে না। এখন হবে না? এখন হবে না, ভোলা পানিটা ইলিশ হবে। ঘোলা জল থাকলে হবে না? আচ্ছা আচ্ছা, এখন সবে জল ছাড়ছে ওর জন্য ঘোলা জল। হ্যাঁ হ্যাঁ, এখন আপনার কাদা খুব। আর ইলিশ আপনার ওই বাংলাদেশ থেকে যতক্ষণ না ছেড়বে তখন আসবে না। বাংলাদেশ থেকে জল না ছাড়বে? না, মাছ যতক্ষণ না ছেড়বে ইলিশ মাছ। ও আচ্ছা আচ্ছা, ওখানে কি আটকে রেখে দেয় নাকি?
নেট দিয়ে? সাগরের মুখ না, নেট দিয়ে। ও আচ্ছা আচ্ছা, ওই দিক থেকে না ছাড়লে এখানে আসবে না। না আমি তো ভাবলাম ইলিশ মাছ পাওয়া যাবে এখান থেকে। না, এটা আপনার বাইরে চিংড়ি পুঁটি সব আমাদের এই খড়িবোনাতে আপনার হাওড়ার ইলিশ আসে। আচ্ছা আচ্ছা, হাওড়া তো গেলে পুকুরের বোঝা। পুকুরের না, আমাদের থেকে বেশি। পুকুরের না, ওগুলো নদীরই, হাওড়া ওই দিক থেকে আসে। হাওড়া থেকে আসে আপনার এখানে বিক্রি করছে এখন 1700 1800। আচ্ছা কাকা, ওই দিকের যারা দ্বীপে রয়েছে, জল উঠলে তো পুরোপুরি জলে চারিদিকে জল, 8-6-7 ফুট হলে গোটা ডুবে যায়। মানে পুরো দ্বীপ ডুবে যাবে। হ্যাঁ, পুরো ওই নির্মলচরের দ্বীপের মধ্যে কতগুলো গ্রাম রয়েছে? ও বহুত, আপনার প্রায় 10-15টা 20টা গ্রাম। 10-15টা 20টা। আর কত লোক? ওটা বাদ দিয়ে দিই আমরা, তো ওই 2-3টা গ্রাম বাদ দিয়ে দিই। কেন? আমাদের এটা এই 2 নম্বর অঞ্চলে দুই তিনটা গ্রাম বাদ দিয়ে দেন কেন? ওটা আপনার এখন ভগবান বলা হয়। ভগবানগুলো। আচ্ছা আচ্ছা, ওই দিক থেকে পার হওয়া যায় নাকি? হ্যাঁ, ওই যে খড়িবোনা। ও, খড়িবোনা থেকে পার হওয়া যায়। আর একটা কথা জিজ্ঞাসা করছি, মানে কত লোক থাকে এখানে? এখানে আপনার 7টা মেম্বারের এরিয়া। 7টা মেম্বারের এরিয়া, অনেক লোক থাকে তো। অনেক লোক, আপনার এখান থেকে আপনার 1 ঘন্টার বেশি লাগে যেতে। আর বিএসএফ ক্যাম্পের দিকে অনেকক্ষণ লাগবে যেতে? না, এটা অল্প টাইমে 1/2 ঘন্টার ভিতর চলে যাবে। আচ্ছা আচ্ছা। আমরা যাবো বিএসএম ক্যাম্পে যাবো। ওখান থেকে ওই পাশে নদী, আমরাকে কাঠ জমা করতে হয়। কাঠ জমা করে মাছ ধরবেন? ছিপ দিয়ে মাছ ধরবেন নাকি? না, আমাদের সব দোহার আছে, জাল আছে। ও আচ্ছা আচ্ছা, ওখানে কাঠ জমা করে তারপরে নদীতে নামতে দেয়, মানে ওই পদ্মা নদীতে? ফ্ল্যাট সেন্টার পাশে। আর ওইখানকার মানে অনেক, এর থেকে তো অনেক চওড়া পদ্মা নদী ওখানে। বহু দূর, 2-3 কিলোমিটার হয়ে যাবে। আর পদ্মার যে বেশিরভাগ অংশটা কি বাংলাদেশে? না না, সব ইন্ডিয়ায়। আমাদের পরেও জ্ঞানওয়াল দিয়ে 2 2 কিলোমিটার 2.5 কিলোমিটার পরে গা বর্ডার। ও আচ্ছা, পদ্মা নদীরও 2 কিলোমিটার পরে গিয়ে বর্ডার? হ্যাঁ, অনেক। মানে যদি বর্ডারে যেতে হয় আপনাকে পদ্মা নদী পার হয়ে, এইটা না, আমাদের জমি সব ওগুলা। ওই পদ্মা নদী পার হয়ে আবার যেতে হবে? হ্যাঁ, অনেক দূর। আচ্ছা আচ্ছা। আর বিএসএফ ক্যাম্প কি নদীর এপাশে না ওপাশে? নদীর এই পারে আছে একটা, বর্ডারও আছে একটা। আচ্ছা, বর্ডার ওই পারে, তাই তো? অসুবিধা নেই। মানে বর্ডার যেতে গেলে অ্যাকচুয়ালি মানে দুবার পদ্মা নদী পার হতে হবে। এটা ছোট পদ্মা নদী আর ওটা কি বড় পদ্মা নদী? ও 3টে হচ্ছে, 3টে নদী। বর্ডার যেতে হলে 3টে নদী। 3টে? এই একটা, হ্যাঁ। আর আমাদের যে হেডকোয়ার্টার আছে একটা, ওখানে একটা, তারপরে আর একটা পদ্মা নদীতে। আচ্ছা আচ্ছা। নালহাটা এত বড়, যেটা ওই ইয়ার কাছে। আর মেনটা হচ্ছে অনেক বড়? হ্যাঁ, ওটা বড়, অনেক বড়, 2.5 কিলোমিটার কম না। তো ওখানে চাষ করতে যান আপনারা? হ্যাঁ, কলাই ছড়াই, তিল ছড়াই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা একটু পরে ছাড়বো এখানে। আচ্ছা, এই ভাইগুলো যাচ্ছে, তোমাদের বাড়ি কি ওইদিকে? এইদিকে? আচ্ছা আচ্ছা। আজকে রবিবার, ওর জন্য মনে হয় এদিকে ওদিকে লোকজন কম যাতায়াত করছে, না এমনি নর্মালি এরকম যাতায়াত করে? আজকে বেশি কেন? আজকে এখানে হাট কোথায় হাট আছে? কখন হাট হবে? হাট এখন সবাই মাল কিনতে গেছে, আসবে তোমার এই 12টার দিকে মাল কিনতে। 12টার দিকে হাট শুরু হয়ে যাবে? আচ্ছা আচ্ছা আচ্ছা। তোমরা স্কুলে পড়ো তো? হ্যাঁ। কোন ক্লাস বলো? 9-এ পড়ো? এই দেখে মনে হচ্ছে না কিন্তু 9-এ পড়ে। আর তুমি? আমিও তাই। 9-এ? দুজনে 9-এ। আর তুমি? 6-এ। কোন স্কুলে পড়ো? হাই স্কুলে। এই আখেরিগঞ্জ? আচ্ছা, এই দিকের বাচ্চারা সবাই কি হাই স্কুলে পড়তে আসে? হ্যাঁ। ওইদিকে স্কুল আছে নাকি দ্বীপের মধ্যে? ওইদিকে একটা স্কুল আছে। হাই স্কুল আছে না প্রাইমারি? জুনিয়র হাই স্কুল। আচ্ছা, আমি শুনেছি জুনিয়র হাই স্কুল থাকলে ওখানে কি মাস্টার খুব একটা নেই? মাস্টার নাই না? তাহলে কারা পড়ায়? পড়ায় কারা? মানে মাস্টার নাই তো পড়ায় কারা? ওই যে আপনার ওই একজনাতেই যাবে, যে 10টা 20টা ছাত্র হবে, ও দেখাশোনা চলে। আচ্ছা, ওর জন্য সব বাচ্চারা এদিকে চলে আসে? সব এই হয়ে গেল, রিটায়ার হয়ে গেল না। আচ্ছা, রিটায়ার হয়ে গেছে। আর ওদিকে কেউ নতুন করে যেতে চাইছে না? আরে চাকরি তো হচ্ছে না। হ্যাঁ, সেটাও একটা ব্যাপার। আমাদের যে মাস্টারগুলো ছিল আমাদের দেশেরই, তারা কেস করে সব বিএ এমএ বিএড করার পরে আপনার আচ্ছা আচ্ছা, ওরা বয়স শেষ হয়ে গেল। মানে ওইখানেরই লোক পড়াশোনা করে, এটা বেশ ভালো। খড়িবোনা ছিল 2জন। ভালো। স্থানীয় লোক যদি চাকরি পায় তাহলে আবার এখানে আসবে, অসুবিধা হবে না। কিন্তু দূর থেকে আসতে গেলে অনেক সমস্যা। সে তার নাই, চাকরি বাকরি তো নাই। আপনার ওই কারণে স্কুল 2টাই মার খেয়ে গেল তো। দুটো স্কুল বন্ধ হয়ে গেল? একটাতে 2টা আছে মাস্টার। আচ্ছা, একটা হিলাল বলে যে হেডমাস্টার, সেটাই আছে। তাহলে আর 1 বছর হয়তো আছে। তারপরে হয়তো সরকার যদি না মাস্টার দেয় তো কি হবে, কিচ্ছু করার নাই। কি অবস্থা। আচ্ছা, এই যে ছোট ছোট নৌকাগুলো যাচ্ছে, এগুলো কোথায় মাছ ধরতে যাচ্ছে? নৌকা, হ্যাঁ। আচ্ছা আচ্ছা।
চাকরি বাকরি নাই ধরেন, তো সমস্যা মানুষের কত দূর থেকে স্কুলে আসা অনেকখানি ব্যাপার আছে। হ্যাঁ, তো ছাড়বে কখন নৌকা আমাদের? আপনিও কি মাছ ধরতে যাচ্ছেন? মাছ ধরাচ্ছি। তিনজনই? হ্যাঁ, আমরা তিনজন। মাছ ধরে এর মধ্যে নিয়ে আসবেন, ওই জন্য এটা নিয়ে যাচ্ছেন? আচ্ছা, আর তোমরা কি করবে ওদিকে গিয়ে? ব্যবসা কি কি ব্যবসা বলো? সবজি কি ওদিক থেকে নিয়ে আসবে? ওখানে বেচবো, হ্যাঁ, ওখানে বেচবো, এদিক থেকে নিয়ে আসবো। তা সবজি কই? দোকান আছে, চলে গেছে নিয়ে আগে। ও আচ্ছা, সবজি নিয়ে চলে গেছে, তোমরা গিয়ে বেচবে? আচ্ছা আচ্ছা চরে আচ্ছা। বাজার আছে তো। এরা পড়াশোনাও করে আবার সাথে সাথে ব্যবসাও করে, তাই তো? কাজও করে, দুটোই করতে হয়। গরিব মানুষ কিছু করে হ্যাঁ। আছে, হিসাব করে। সেই চলে আসবে, চলে আসবে। এই পাতল তো বাইকও পাঠাচ্ছে তাহলে, একটা নৌকা থেকে আরেকটা নৌকায়। এটা কি দুধ আছে নাকি? নিতে যাচ্ছ না বেচতে যাচ্ছ? নিতে। আচ্ছা আচ্ছা। তো আমরা আসলাম একদিক থেকে, এসে আমরা যে নির্মলচরে যাব তার আগেও একটা ছোট্ট এরকম দ্বীপ রয়েছে, এর মাঝেও একটা ছোট্ট দ্বীপ। এই দ্বীপটার এখানেও মানুষ বসবাস করে, এরকম ছোট্ট ত্রিপল টানানো রয়েছে, অনেক গরু মোষ রয়েছে, এগুলো চড়াচ্ছে। তো এইখান থেকেও লোক নিয়ে আবার ওইদিকে যাবে। এখানে কেউ নামবে না, এখান থেকে লোক আসবে দুধ নিয়ে, তারপর ওদিকে চলে যাবে। আমরা নৌকা করে যাচ্ছি এবং দেখতে পাচ্ছি যে কিভাবে ভাঙনটা হয় এখানে। মানে পুরো পার এদিকে এদিকে ভেঙে গেছে। 40 বছরের মধ্যে যদি বাড়ি সরাতে 5বার 6বার সরাতে হয়, তার মানে কীরকম ভাঙন হয়। পুরোপুরি ভেঙে খাড়া হয়ে গেছে, মানে বলা যায় আরও 3-4 ফুট চলে যাবে এবার বর্ষার পরে। প্রতিনিয়তই ভাঙছে ভারতের এই দুঃখের দ্বীপ নির্মলচর। এক নৌকা থেকে অন্য নৌকা সবাই উঠছে, এক নৌকা থেকে অন্য নৌকা এভাবে যাতায়াত হচ্ছে। বেশি বোঝাই হয়ে গেল তো এবার। তা আমরা পুরো এই নৌকাটায় করে ওপার থেকে এপাশে আসলাম। মোটামুটি কত সময় লাগলো? 20 মিনিট, 20 মিনিট সময় লাগলো। আর নৌকো ভাড়া হচ্ছে 10 টাকা। এখান থেকে উঠে যেতে হবে। আমাদের যে ঘাটটায় নামালো সেই ঘাটটায় ঢালাই রাস্তা রয়েছে, তবে ঢালাই রাস্তা থাকলেও তার উপরে ট্রাকটা চলছে। এই ঢালাই রাস্তার উপরে তো কাদা রাস্তা হয়ে গেছে। তোমরা কোথায় যাবে? তোমরা এদিকে যাবে নাকি? আজকে ওয়েদারটা বিশাল খারাপ। হ্যাঁ, তাই তো দেখছি পুরো কাদা আপনাদের রাস্তার। মানে ঢালাই রাস্তার উপরে কাদা জমে গেছে। এই যে আপনার ট্রাক্টর উঠছে, আচ্ছা, এই গাড্ডা মেরে দিয়েছে, এই কাদা উঠে এসছে ট্রাক্টরের জন্য উঠেছে। ট্রাক্টরের জন্য, কিন্তু ট্রাক্টররা ভালো ভালো রাস্তাকে নষ্ট করে দিতে সাধারণ মানুষের যাতায়াতে খুব অসুবিধা। তাই তো দেখছি। হ্যাঁ, কি বলবো বলেন, কিছু বলার নাই। এবার ট্রাক্টর না উঠলে হবেও না তো। হ্যাঁ, ট্রাক্টর না গেলে হবে না, দেশের ফসল পানি বহাইতেও হবে। হ্যাঁ, ওটাও এমনি আপনাদের এখানে কি কি চাষ হয় বেশি? চাষ ধরেন কি আপনার পাট হয়, তারপর কলাই হয়। তো কলাই কোনো বছর হয়, কোনো বছর হয় না। এই ধরুন চর জায়গায়, তো দীর্ঘদিন জায়গায় আচ্ছা, আমরা বসবাস করি। তা আপনারা এখানে যারা বসবাস করেন কত বছর ধরে বসবাস করেন? এই চরই ধরে কি আমার জন্ম। আচ্ছা আচ্ছা, এই নদীর মাঝি, নদীর মাঝেই জন্ম। হ্যাঁ, এই যে বর্ষাকালে পুরো, যদি বর্ষা না থাকে তাও তো আপনারা হেঁটে যেতে পারেন, এটা গাড়ি চালিয়েও পাঠানো যায় না নদী। হ্যাঁ। আর যদি বর্ষাকালে পুরোপুরি জল দ্বারা ভর্তি হয়ে গেল, এবার দেখেন এই যখন আমার এই হয়, যখন বন্যা চলে যায়, হ্যাঁ, তখন আমার পুরো সুখ হয়। একবার ধরেন গাড়ি সুন্দর চলে যায়, ট্রাক্টরও অত নষ্ট হয় না, রাস্তা ভালো থাকে। কিংবা নদীর তলা দিয়ে যাওয়া হয়,
কিন্তু এই বান আসলে ধরেন কি এখন কোনো কিছুরই আর যোগাযোগ হচ্ছে না। সেটাই তো দেখছি হ্যাঁ, বান একটা আসলে ব্রিজের ব্যবস্থা হলে পরে আমার সবচেয়ে উন্নত মানে হয়। সরকারি আপনার ওই যে ঘাটের সোজা আছে, হ্যাঁ হ্যাঁ সোজা গোরস্থানের কাছে যে নামছেন ওখানে যে পুরো একবার ধরেন কি একবার আছে, তো ওইটা যদি একটা ব্রিজ হয়ে যায় কিংবা ধরেন কি এটাও একটা আখরিগঞ্জ স্কুল ছিল এই রাস্তাটা। আচ্ছা এখানে এখানে ব্রিজ হলে তো হবে না, ওপাশে তো আবার ইয়ে রয়েছে। হ্যাঁ ওদিকে আবার নদী রয়েছে তো। পশ্চিম দিক করতে হবে, কিংবা ওই দেখেন ওই যে সাদা আপনার দেখাইছে মসজিদ, হ্যাঁ হ্যাঁ ওই যে এখান থেকে আসলাম, হ্যাঁ ওখানে আপনার ছোট হবে, রং রাস্তা হবে, বুঝলেন, রাস্তা ওখানে হ্যাঁ ওই জায়গাগুলোই ছোট হবে। হ্যাঁ, কিন্তু এবং ব্রিজ করলে ভালো হয়, আপনাদের বিএসএফদের যাতায়াতের সুবিধা হবে। প্রচুর ভালো হবে আপনার যদি এইটা যে করেন না। ওই দেখেন, হ্যাঁ ওই দেখেন আপনার যে গোরস্থান যে নামেছিলেন আর কি, ওইটা যে পুরো একবার ওই দেশের মাথায় যে ঢালাই দিয়ে একবার উঠে আসবে। তো আচ্ছা আচ্ছা ওইটা সরকারি রাস্তা আছে যে আপনার ধরেন কি 12 কাঠা করে ফাঁড়, বুঝলেন, আচ্ছা সিসিপি দিয়ে মাটি তুলে উঁচা খেয়ে যায়, যেমনি রোড করে দিবে তখন মানুষের বুঝলেন এত সুবিধা হবে চলাচলের, মানুষের কোনো বিভ্রান্তি হবে না। তাছাড়া আপনাদের এখানে তো হাসপাতাল আছে নাকি এর ভেতরে? হাসপাতাল নাই, ধরেন কি যে আমার তাহলে এতগুলো মানুষ বাস করে, 7টা গ্রাম, 7টা মেম্বার, মানে 20টা মতো গ্রাম বলছেন। কোনো কাজ নাই, কোনো কাজ নাই, তারা শুধু ভোট নিয়ে নিয়েছে। এখন আমার এই সাথে দেখা সাক্ষাৎ করে না, আমার একটা ধরেন কি কর্মী, হ্যাঁ। কোনো পার্টিরই হোক, হ্যাঁ। আপনাকে অতটা বলছি না। না না তবে ধরেন কি ওরাই ধরেন কালকে মিটিং হয়েছিল, মিটিংয়ে তারা যারা নিম্মা তারাই জানি যে আমরা ভোটার ডেকেছে, আমরা ভোটারে গেছি, যে আমরা মিটিং আচ্ছা। সেরে রেখেছি। হ্যাঁ, এই হচ্ছে অবস্থা, মানে ভোট দেওয়ার সময় সবাই আসছে। আপনারা দেখেন যদি ব্রিজটা করে দেন তাহলে আমার সবচেয়ে হয়তো ভালো হয়। মানে আপনাদের দাবি ব্রিজটা কর, ব্রিজটা আমার ব্রিজ না করলে হবে কি করে? কারণ রাত্রিবেলা যদি কোনো সমস্যা হয়, কোনো মুমূর্ষু রোগীর বা যারা, বলতে ধরেন কি আমার ফ্যামিলির মধ্যে আমার এই ছোট মেয়ের সন্তানাদি হবে, ধরেন কি 20 দিনের মধ্যেই হবে, হ্যাঁ। এই অবস্থায় ধরেন নিয়ে যেতে হবে। এখান থেকে মোটরসাইকেল আচ্ছা এরকম শুনেছি নাকি অনেকের নৌকা করে যেতে যেতেই প্রসব হয়ে যায়? হ্যাঁ হয়ে যায়। আমার এই ধরেন এই জায়গাতে বাড়ি ছিল। হ্যাঁ। আসেন ভিডিওটা করছেন তো ভালো করে করেন। কোথায় বাড়ি ছিল? এই দেখেন আসেন। তো কি করুন জীবনযাত্রা এখানে, মানে দুঃখের দ্বীপ বলা যায়, ভারতের দুঃখের দ্বীপ বলা যায় এই নির্মল চরকে। এটা কি বাড়ি নাকি? কেউ থাকছে এখানে? দোকান দোকান আচ্ছা, দোকান করেছেন? এই দেখেন হ্যাঁ এই যে গাছটা আমার এই হাতের, বুঝলেন। আচ্ছা এই যে গাছটার এখানে, হ্যাঁ এই গাছটা এখানে বাড়ি ছিল, ভেঙে গেল। ভাঙা যাওয়ার পর আমি এখানে ভিতরে একটু জায়গা কিনেছি, কিনে আপনার বাড়িটা করেছি। আর উনি যাইতে পারেনি, ও যায়নি। আচ্ছা আমার আচ্ছা। বাড়িটা পুরো ভেঙে গেছে। পুরো ভেঙে নদীর মধ্যে চলে গেছে? হ্যাঁ নদীর মধ্যে ভেঙে চলেছে আমার বাড়িটা, আমি বাড়ি সরিয়ে নিয়েছি এখন জায়গা কিনে, যেহেতু এই রাস্তায় ফিরেছি। আচ্ছা আমি 1 বছর মতো আগে এসেছিলাম, তখন অনেকে বলছিলেন যে একবার না এরকম নাকি অনেকবার ভেঙেছে। অনেকবার তো আপনাকে বলছি, আমার জন্মস্থান তো এরকম বলছি কি প্রথমে কি আমার এই নদীর মধ্যে জন্ম, বাড়ি এখান থেকে ধরেন কি ওই যে পদ্মা নদী আছে ওদিকে আর একটা, হ্যাঁ ওর মধ্যে ধরেন কি এখনো আমার 5-5টা বাড়ি আছে, শুধু ভাঙাছে আর ওটি এসে বাড়ি। ওইদিকেও ভাঙছে এদিকেও ভাঙছে? হ্যাঁ মানে তো দ্বীপ আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন ধরেন কি এইভাবে বসবাস করছি, আবার এটাতে করেছি, আবার হয়তো ধরেন কোন দিক থেকে ভেঙে দিতে পারে, আর কোনো গ্যারান্টি নাই। সে তো অবশ্যই। হ্যাঁ, তবে আশা করি কি ভাঙবে না, বন্যাটা নাই, বুঝলেন, হ্যাঁ। বন্যাটা নাই হিসাবে চরটা এখন ভালো উন্নতি, মানে যান আপনি পাকা টাকাও মানুষ কত দিয়েছে, হয়তো ধরেন কি হেরবে, ধরেন কি খেড়ে বাড়ি করছি, রুই লেগে গেছে। এবার আচ্ছা। একটা বাস কিনতে হয় আমরা ধরেন কি 250-300 টাকা করে ভাড়া দিয়ে নিয়ে আসতে হয় ওই পার থেকে, দিয়ে এসে ওই খুঁটি লাগাতে হয়। এবার খুঁটি ধরেন কি 1 বছর লাগানো, তারপরের বছর আবার রুয়ে খাইলে ভাঙা গেল, খুঁটি ওপর ভালো আছে, তল খাইলে। এবার ধরেন কি যাই করি হোক, ধরেন আমার বাড়িটা সম্মুখী দেখতে পাবেন কি টার্লিংয়ের উপর বাড়িটা একটু পাকা টাকা দিয়েছি, সেভাবে বাড়িটার অবস্থা একটু ভিডিও করে দেখে নেবেন। অস্থায়ী সরকার বলে বাড়ি দিছে, তো আমার বাড়ির কোনো কথাই নাই, বাড়িতে এদিকে দিচ্ছে না? দিছে ধরেন কি যারা নিম্বার যারা টাকা খাচ্ছে তারাকে দিছে। এই সব জায়গায় একই নাকি? হ্যাঁ এই তো সব চোর, তো আমরা তো সব কিছু জানছি শুনছি। এটা কি রাস্তা ছিল আগে? এটা রাস্তা নাই, ও। নকশান রাস্তা নাই এটা, বুঝলেন। আচ্ছা, এটা অবস্থা। ভাঙন নদী ভাঙা মানুষের বিকাশ, তার মানে আমরা সব যার জমি আছে তাকে রাস্তার মাথায় যে হাঁটিয়ে দেবে। ভাঙন যদি আর একটু ভাঙা যায় তো রাস্তা থাকবে না তো? আবার ওই নদীতে হাত দিয়ে দেন কি বকচর ওই ওকে ছেড়তে হবে এতনের জায়গায়। জায়গা ছেড়ে দিতে হবে রাস্তার হ্যাঁ জন্য? ছেড়ে দেবেন তো মানে একটাই রাস্তা ওইদিকে যাওয়ার জন্য, হ্যাঁ ওই শয়তানপাড়া চরে যাওয়ার জন্য? শুনলেন রাস্তা প্রচুর আছে, শুধু সরকার যদি করে তাহলে পরে আমার সুবিধাটা হবে। আচ্ছা ওই যে ওই গ্রামটা দিয়ে একটা রাস্তা আছে, একবার 60 চলে যাবে, ওই চাঁইপাড়া দিয়ে যা দেখছেন মিলেন গোটা রাস্তার কোনো আমার ইয়ে না, কিন্তু হয়তো ধরুন কাদা পানি ভাঙন জায়গা কোনো রাস্তার কোনো ইয়ে নেই, সেই তো। আচ্ছা ঠিক আছে, আপনার কথা সবাই শুনবে, অসুবিধা নেই। আর এখানে একটা ছোট্ট দোকান রয়েছে, আর দোকানে রান্না করছে ছেলেবেলে।
এই আজকে রবিবার বলে দোকান দিয়েছো না প্রতিদিন দোকানে থাকো? প্রতিদিন। এই আচ্ছা রাও, কি কি বিক্রি হবে দোকানে? পান হবে, বিস্কুট পান, চা, বিড়িও হয়। চা বিস্কুট পান বিড়ি আর চালের গারেট, লম্বু সব। লম্বু টম্বু সব বিক্রি কেমন হয়? বিক্রি ভালো হয়? যারা এপাশ ওপাশ যায় তারা কেনে নাকি? আর জিনিসপত্র সব ওই পাশ থেকে নিয়ে আসেন তো? ওই পারে না নি। স্কুলে পড়ো? কোন ক্লাস? ক্লাস 7, ক্লাস 7-এ পড়ছে আর চা বানাচ্ছে। আর তুমি? ক্লাস 1, ক্লাস 1। আর তুমি কোন ক্লাস? ক্লাস 3। 3। আচ্ছা। এই হচ্ছে ওরা দোকান দিয়েছে এখানে ছোট্ট ত্রিপল দিয়ে। আমরা একটু সামনের দিকে এগোই, গ্রামের দিকে ঢুকি। আমি যে রাস্তা দিয়ে এখন হাঁটছি, রাস্তা করা হয়েছে ঢালাই, কিন্তু ওপরে পুরোপুরি কাদা হয়ে গেছে। আচ্ছা, আমাকে আবার ডাকছে ওদিকে, আর একটু শুনে আসি কী কারণে। আর এদিকে এটা হয়তো হলুদ গাছ লাগিয়েছে, তবে পুরোপুরি পাশ দিয়ে যেতে হবে, পা পিছলালে আবার পড়ে যাব। তো এখানে পৌঁছানো কিন্তু চারটিখানি ব্যাপার না, মানে এনারা, মানে আমি আজকে এসে দেখছি এরকম এত কঠিন যাতায়াত ব্যবস্থা, এত দুর্গম, তো এনারা কীভাবে থাকেন এখানে এত দুর্গমতার মধ্য দিয়েও, সেটাই হচ্ছে ব্যাপার। এই রাস্তা বিশাল বাজে এখানে, আর বাড়ির সামনে এরকম গেট দেওয়া রয়েছে প্রায় প্রত্যেকেরই। এটাই হচ্ছে নির্মল চরের আসল কাহিনী। পুরো কাদা ঘেরা, জনবসতি আস্তে আস্তে ঘন হয়ে যাচ্ছে, যেহেতু দ্বীপ দুদিক থেকে ছোট হয়ে যাচ্ছে, তাই জনবসতি যথেষ্ট ঘন হয়ে যাচ্ছে। আর এখানে গরু টরু ভালোই পোষা হয়, দেখছিলাম ওদিক থেকে আসছিল ওরা দুধ সংগ্রহ করতে এপাশে সমিতি আছে, দুধ সংগ্রহ করে আবার নিয়ে যায় ওপাশে। আর এখানে হচ্ছে এই রকম পুরো বেড়ার বাড়ি। বলো কোথায় যাচ্ছ? পাকা রাস্তার উপরে যদি এরকম কাদা জমে থাকে, সে কাদার রাস্তাই হয়ে যায়। আর সবাই ঘুরে ঘুরে দু হাটে কতগুলো চুরি। স্কুল ছুটি আজকে? হ্যাঁ, তোমার নাম কি? ইমরান কি? ইমরান শেখ। ও, আমার একটা বন্ধু আছে ইমরান শেখ, তার কথা মনে পড়ে গেল, তার নামও ইমরান শেখ। এই হচ্ছে ব্যাপার। আমরা একটু সামনের দিকে যাই। তো এখানে সোলার প্যানেল বসানো রয়েছে। সোলার প্যানেলের মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি যাচ্ছে। আর এখানে একটা বাড়ি আছে, বাড়িতে দিদি রান্না করছেন। আপনাদের এখানে এই সোলার প্যানেলগুলো কি বাড়ির কারেন্টের জন্যে? জমির জল তোলার? নিচে এত পিছল হয়ে গেছে, আমি ভয় পাচ্ছি পিছল খেয়ে পড়ে না যাই। আপনাদের এখানে এইগুলো কিসের জন্য বললেন, সোলার প্যানেলগুলো? কারেন্টের জন্যে? আচ্ছা আচ্ছা। রান্না করছেন সকালের? দাদা কি কাজে গেছে? ও, তা আপনাদের কি কারেন্ট এসছে? কারেন্ট এসছে? কত বছর হলো? 6 মাস হলো কারেন্ট এসছে। তার আগে কি হতো তাহলে? ও, মানে 6 মাস আগে কারেন্ট এসছে, তার আগে পুরোপুরি অন্ধকারে থাকতে, মানে একটুখানি চলে আবার বন্ধ হয়ে যেত সোলারে। সোলার কি ছিল তখন? ও, এগুলোই ব্যবহার হতো। আর এই যে আজকের দিন যেমন পুরো মেঘলা দিন, এরকম যদি মেঘলা দিন হয় কি করব, ওইখানে থাকতে হতো। আর তাহলে মোবাইল টোবাইল চার্জ দিতেন কি করে? মোবাইল ওই পাহাড়ে চার্জ দিলে ও, ওই পাশে যেতেন মোবাইল চার্জ দিতে। আচ্ছা আচ্ছা, এই হচ্ছে অবস্থা, এই হচ্ছে এখানকার পরিস্থিতি। কারেন্ট এসছে সবে 6 মাস হয়েছে, তারগুলোও নতুন, পোস্টগুলোও নতুন, দেখে বোঝা যাচ্ছে। আচ্ছা, আরেকটা কথা যেটা আমি জিজ্ঞাসা করবো আপনাদের, এই গ্রামে সবার বাড়িতে কি পায়খানা বাথরুম আছে, শৌচালয়? না, নেই, কারোর বাড়িতেই নেই। সবার বাড়িতে
বাড়িতে নাই, খাচ্ছে মাঝে মাঝে। মাঝে মাঝে বাড়িতে রয়েছে? তাহলে কি সবাই এমনি যে মানে খালি মাটি ইউজ করে? মাঠে লাই এমনি করে, ওই যে টাটি দিয়ে খুঁড়ে। আচ্ছা, খুঁড়ে করে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আসছি। আমরা একটু সামনে যাই তাহলে, সামনে গিয়ে পুরো গ্রামটা আপনাদের দেখাই, গ্রামে কি করুণ চিত্র সেটাই দেখাই। তো এই গ্রামেরই একজন কাকুর সঙ্গে দেখা হলো। নমস্কার কাকু। নমস্কার, আপনার নাম? আমার নাম খুরশেদ শেখ। আচ্ছা, আপনার জন্ম এখানেই? জন্ম আমার এখানে। আচ্ছা আচ্ছা আমার জন্ম, আমার বাপের জন্ম, আচ্ছা আমার জন্ম বর্তমান শুনেন তাহলে। আমার জন্মস্থান হচ্ছে এই এই ঝোপটা লাগছে না জলের ওই পারে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ঝোপটার ওই পাশে, আচ্ছা ওখানে আমার জন্মস্থান, ওখানে জমি আছে। ওই বাড়ি ভেঙে যে চলে এসেছিল লীলমঞ্চর। নির্মলচর। হ্যাঁ, লীলমঞ্চর ভাই, ও 12 বছর বাস করেছি। আচ্ছা, তারপর চলে এসেছি মধ্যচর। মাঝের চর যেটা? হ্যাঁ, যেটা মধ্যচর, এখন ওই সে ক্যাম্প আছে, হ্যাঁ, তার হ্যাঁ। একটু পূর্ব উত্তরে। আচ্ছা। ওখানে 8 বছর। 8? হ্যাঁ, আর এখানে এসেছি 8-এ। ওটাও কি ভেঙে গেছে নাকি? ওটাও ভেঙে গেছে, যে আবার এখানে এসেছি 8-এ। 2008 সালে এসেছেন? 2008 সালে এখানে এসেছি। মানে 17 বছর এখানে বসবাস করছে। মানে এরকম আপনাদের বাড়ি অনেকেরই দেখছি অনেকবার ভেঙে গেছে। আমাদের এই যে বাড়িগুলো যতগুলো আছে, প্রায় 3 বার 4 বার করে বাড়ি ভাঙলো। 3 বার 4 বার করে? হ্যাঁ, মানে শেষ 50 বছরের মধ্যে, 50-60 বছরের মধ্যে? 60 বছরের মধ্যে। এরপর 60 বছরও লাই, 60 বছরও লাই, মোটামুটি 40-45 বছরের মধ্যে এতবার বাড়ি ভাঙছে? তো তো বিশাল ক্ষতি। আখরিগঞ্জ ভেঙেছে কত সালে বলতে পারবেন? না, পারবেন না। আখরিগঞ্জ ভেঙেছে 84 সালে বোধ হয়। আচ্ছা আচ্ছা, ওই 84 সাল থেকেই ভাঙন ঘুরে আছে, ঘুরে আবার চলে এসেছিল নীলমঞ্চল, নীলমঞ্চল আবার ভাঙছে, আবার চলে আসছে, আস্তে আস্তে দাঁড়িয়ে আছে এখন। মানে প্রতিবার বলতে খুব কম সময়ের মধ্যেই ভেঙে যাচ্ছে? ভেঙে যাচ্ছে, মানে ধরে নেন 10 বছর 12 বছর পর পর ভাঙছে। আর ভাঙলে কত ক্ষতি? ক্ষতি মানে প্রচুর ক্ষতি, আমরা কিছু করতে পারি না। তো ইনকাম খারাপ নয়, কিন্তু আমাদের ইনকাম খারাপ নেই বলতে আপনাদের চাষ হয় বাড়ি তো এখানে? ঘর বাড়ি, আমাদের কোনো ব্যবসা ট্যাবসা নয়, চাষবাস করি। হ্যাঁ, আর এখান থেকে অনেকে দেখলাম অল্প বয়সে ইয়ং ছেলেপেলেরা বাইরে কাজে চলে যায়। হ্যাঁ, আমারই 3 ছেলে বাইরে আছে। আপনার 3 ছেলে কোথায় আছে? একজন আছে ব্যাঙ্গালোরে, আচ্ছা, একজন কলকাতার এরিয়াতে আছে। কি কাজ করেন তারা? ওরা ওই আপনার পাইলিংয়ের কাজ করে। আচ্ছা আচ্ছা, পাইলিংয়ের কাজ, মানে এখানে যেহেতু দ্বীপ এরিয়া, এখানে কাজবাজ খুব কম, ওই জন্য সবাই বাইরে চলে যায়। এইখানে আর কি কাজ আছে? মনীষ কাটা 300 টাকা। মনীষ কাটা বলতে? 300 চাষবাসের। ও আচ্ছা, প্রতিদিন 300 টাকা করে? 300 350, তার বেশি নাই। আচ্ছা, তাও তো 300 টাকা দেয়। আর গঙ্গা তীরবর্তী অঞ্চলে কিছু আদিবাসী মানুষ ওরা কাজ করে, ওদের দিয়ে আবার কাজ করে 250 টাকার বেশি দেয় না। তাই এখানে 300 টাকা, কিন্তু মানে শহর লাগোয়া যে গ্রামগুলোতে ওখানে আবার বেশি, 400-500 এরকম দিয়ে দেয় ওরা। আমাদের এখানকার ছেলেরা কেউ ত্রিপুরায় আছে, কেউ ব্যাঙ্গালোরে আছে, কেউ চেন্নাই গেছে, বিভিন্ন জায়গাতে আছে। তারপরে এখানে বিদ্যুৎও এসে শুনলাম যে 6 মাস মতো হয়েছে। বিদ্যুৎ বলতে গেলে সোলারটা ছিল, হয়ে গেল বছর 3। সোলার ছিল বছর সোলার, তিনেক। এই যে সোলারের তার আগে সন্ধ্যা হলেই অন্ধকার। হ্যাঁ, এই হচ্ছে অবস্থা। না সোলারে হ্যাঁ, আপনার বাড়িতে ব্যাটারি থাকতো, সোলার কিন্তু বাড়িতে এই যে বা সোলার। আজকে যেমন আকাশ, বিদ্যুতের হিসেব আলাদা আর সোলারের হিসেব আলাদা। সোলার আকাশ ভালো নাই, আর চার্জ নাই। আচ্ছা, আর এই তো বিদ্যুৎ 11,000 দিয়েছে। ভালো তো, 11,000 মানে ভালোই তো দিয়েছে। সারা পুরো যে নির্মলচরের সব গ্রামে বিদ্যুৎ পৌঁছে গেছে। হ্যাঁ, এটা ভালো হয়েছে। একদম পশ্চিম থেকে পূর্ব। আচ্ছা, তার মানে ওইদিকে যে বিএসএফ অফিস, ওখানেও তো কারেন্ট থাকতো না? ওখানে সোলার থাকতো। ও একই ব্যাপার, সোলার যদি আকাশ কালো হতো তো সোলার থাকবে ওদের না। বড় মেশিন আছে, ওদের মানে ও জেনারেটর রয়েছে? জেনারেটর, বড় জেনারেটর আছে। আচ্ছা, ওরা আচ্ছা। মানে ওদের তো সব সময় চার্জের দরকার, হ্যাঁ। লাইট ফাইট অমুক সমুক। আর এদিকে গার্ড কিরকম দেয় ওরা? গার্ড বর্ডারে দেয়, আমাদের ওরা আসে না। আচ্ছা, আপনাদের এখানে আরেকটা কথা আমার জিজ্ঞাসা করতে ইচ্ছে করছে। শুনছিলাম যে ম্যাক্সিমাম বাড়িতেই নাকি পায়খানা বাথরুম নেই। অনেক বাড়িতে নাই, অনেক বাড়িতে নেই। তাহলে এমনি মাঠঘাটি ব্যবহার করে? মাঠঘাটে এখন মাঠঘাটে খুব কম, নাহলে টাটি মাটির হাওয়া যাওয়া করে বেড়া বাঁধে কোন রকম মাটি খুঁড়ে একটু করে। আচ্ছা, মাঠঘাটে এখন কম, আগে মাঠঘাটেই হতো। কিন্তু আপনাদের তো বিভিন্ন মেম্বার তো মনে হয় 7 জন রয়েছে, তাহলে তো আপনারা আবেদন করতে পারেন অন্তত। আবেদন করব, আপনি একটা কর্মী এসেছেন,
নাকি আপনাকে দায়িত্বে পাঠাচ্ছে সরকার। যারা একটু মেম্বার হচ্ছে, যারাকে মেম্বাররা আবার কাউকে দায়িত্ব দিচ্ছে তুমি এই কাজটা করো, ওরা মন মতন দিচ্ছে আর মন মতন দিচ্ছে, হ্যাঁ নিজের মতো। আমরা আচ্ছা, আপন স্বার্থ করছি। মেম্বারকে কষ্ট করে রাজ্যে গিয়ে পয়সা খরচ করে মেম্বারি পাস করে দিয়ে কী হয়েছে, মেম্বার পাস হয়ে গেল, এখন মেম্বার বলছে আবার এত টাকা খরচা আছে, আমার সবাইকে তো সব কিছু দেওয়া সম্ভব নয়। যেমন বাড়ি তাদের বাড়িতে তো রয়েছে সব কিছু। সরকার বাড়ি দিচ্ছে, হ্যাঁ সরকার বলে দিচ্ছে যে কাউকে 5 পয়সা দিবে না, অথচ মেম্বাররা ঘুর ঘুর করছে আমাকে 5,000 দাও, আমি মানে অগ্রিম করে দেবো। আচ্ছা, সব জায়গায় একই রকম অগ্রিম system। সব জায়গায়। আমার কথা যে আমি টিউসি পার্টি করেছি, আমি কাউকে পয়সা দিব না, ঘর পাই বা না পাই, ঘুষ কাউকে দিব না। আচ্ছা, এরকম অনেকের মনে অনেকে এরকমই তারা রয়েছে। পাইছে না, এই আর হচ্ছে যারা ব্যাপার। দিচ্ছে তারা পাইছে। এর আগে 10,000 কে নিয়েছে। আপনাদের এখানে ম্যাক্সিমাম বাড়ি দেখছি এই পাকা বাড়ি তো কয়েকটা রয়েছে, বাদ বাকি সব বাড়ি তো সেই বেড়া দেওয়া, এইসব বাড়ি নিজে থেকে করলে, নিজের থেকে করেছে। হ্যাঁ নিজে থেকে করলে। আচ্ছা, ওই বাপের সঙ্গে থেকে ভিন্ন হয়ে গেছে, ওই বিদেশ খাটছে, পয়সা দুটো গরম হয়ে গেছে, আইসা ঘর করে নিচ্ছে। মানে ভবিষ্যৎ খাবো কি এই চিন্তা ভাবনা নাই তো। না না, তাও তো- একসঙ্গে দেখা গেলো 2 লাখ টাকা ইনকাম করে চলে আসলো সমাজ থেকে, ওই টাকাটা যা বাড়িখানে আগে করে নিতে তারপর দেখাই হবে। এখন কোথায় যাচ্ছেন? আমি যাবো মাঠে, আচ্ছা, মাঠে পাট কাটা আছে, জাগো দেওয়া আছে পুকুরে, ওই আরেকটা জাগ ডুবাইতে হবে মাটিতে। ঠিক আছে, আমি তাহলে একটু সামনে এগোই, আপনাদের গ্রামটা একটু দেখেন। দেখি। আমাদের সমস্যা একটা, হ্যাঁ, মেডিকেল। মেডিকেল ইস্যু তো আপনাদের বিশাল বাজে, কারণ কোনো স্বাস্থ্যকেন্দ্র মনে হয় একটা ছিল, তাও ডাক্তার নেই। স্বাস্থ্যকেন্দ্র আছে ওই সেই কি ওই মোয়াতে আচ্ছা আচ্ছা, ওখানে সেন্টার একটা আছে, তাও তো এদিকে কিছু নেই, সব তো ওইদিকে যেতে হয়। সপ্তাহে আসেনি ডাক্তার, আমি সুগারের ওষুধ খাই। ও প্রতি সপ্তাহে ডাক্তার আসে একদিন করে? হ্যাঁ, আর এই আশারা আছে। আচ্ছা যান। আচ্ছা ঠিক আছে, আসছি। আর এদিকে কাকা হচ্ছে ভেড়া চড়াচ্ছে। কতগুলো আছে এখানে? 100? কোথায় নিয়ে যাচ্ছেন? আচ্ছা, সব পরপর যাবে আপনার পেছন পেছন? ও সামনে একজন আর পেছনে একজন, তাই তো? আচ্ছা আচ্ছা। এই এদিকে ভেড়ার মাংস বিক্রি হয়? কত করে বিক্রি হয় কেজি? হ্যাঁ, কাটা বিক্রি নেই না, পুরো গোটা বিক্রি? আচ্ছা, মানে ভেড়ার পশুপালনটা ওইদিকে রয়েছে। আমরা আরেকটু সামনের দিকে এগোই। ভালো আছেন? আপনাদের গ্রাম ঘুরছি এবং দেখছি, অবাকও হচ্ছি, পুরো একটা দ্বীপের মধ্যে, তাও একদম বাংলাদেশ সীমান্ত লাগোয়া একটা দ্বীপের মধ্যে রয়েছেন। ইলেকট্রিক মনে হয় 6 মাস মতো এসছে, রাস্তাঘাটের তো এই অবস্থা, বাড়িতে শৌচালয়ও নেই অনেকের, তাই দেখছি। তো মোবাইল টোবাইল চার্জ দিতে কোথায় যেতেন আগে? ওই পাথড়া হয়তো না, ওই পারে হ্যাঁ মোবাইল চার্জ দেওয়ার জন্য ওই পারে যেতেন? হ্যাঁ। এসে কি অবস্থা? কিছুদিন সব সোলহার চালাচ্ছে, সোলহারে দিয়ে তখন আবার এই যে কারেন্ট আইলো কিছুদিন না। আচ্ছা, এখানকার বাচ্চারা পড়াশোনার জন্য কি ওপারেই যায়? হ্যাঁ ওই পারা যায় সবাই, সবাই ওপারে যায়? হ্যাঁ। আর আছে স্কুল এদিকে এমএসকে। এমএসকে আছে? আচ্ছা আচ্ছা, মাধ্যমিক শিক্ষা কেন্দ্র। হ্যাঁ ওই পার সব। আচ্ছা আচ্ছা। আর এরকম পশুপালনটা দিকে বেশি। এটা হচ্ছে পশুর ঘর, আর এরকম হচ্ছে অবস্থা, খালি পাই বাচ্চারা ঘুরছে। এই কাকিমার কথা পাকা বাড়ি দিচ্ছে না, পাকা বাড়ি তো নেই এদিকে, অনেক লোক বাস করে এদিকে, 7টা মেম্বার মানে যথেষ্ট বড়। আর এখান থেকে আমাকে এইভাবে যেতে হচ্ছে, এরকম অবস্থা। যাতায়াত ব্যবস্থা অত্যন্ত দুর্গম আপনাদের, আর বাড়ি মানে বেশিরভাগ বাড়ি এরকম বেড়া দেওয়া। এই যে বর্ষার পরেই তো আবার রুই ধরে যাবে, বাড়ি ছিল ভেঙে গেছে, ভেঙে গেছে। হ্যাঁ বর্ষাতে। মানে আর যদি জল বাড়ে আপনাদের তো ডুবে যাবে নাকি? হ্যাঁ জল যদি বাড়ে ডুবে যাবে? ডুবে যাবে। এই
সামনে এসে তখন লাভ হিড়বি। তখন আপনারা ওইদিকে চলে যাবেন নাকি? হ্যাঁ, তখন ওই পার হইতে হয়, ওই গরু ছাগল নিয়ে কিছু ওই ডাঙা থাকলে একটু ওখানে রহলে সব। ও ডাঙা থাকলে ওখানে থাকবেন? হ্যাঁ। আচ্ছা, এই হচ্ছে অবস্থা। হ্যাঁ। মানে নির্মলচরকে বলা যায় ভারতের দুঃখের দ্বীপ। মানে এখানকার মানুষের যে দুঃখ কষ্ট সেটা সত্যি যথেষ্টই বেশি। মানে পশুপালনটা হওয়ার জন্য তাও ঠিক আছে। দুধের রেট কত এদিকে? দুধ সংগ্রহ করতে আসে তো ওরা? দুধ 50 টাকা কেজি। 50 টাকা কেজি। এই বাড়িটা কি ভেঙে গেছে বর্ষায়? ও আচ্ছা আচ্ছা। আর এরকম পিছে ঢালাই রাস্তার ওপরে এরকম মাটি। তো এইদিকে বেশিরভাগ কিন্তু ভিডিও করতে কেউ আসে না, ওর জন্য অনেকে এগিয়ে আসছে, তাকাচ্ছে, এদিকে কথা বলছে, এবং মানুষগুলো যথেষ্ট সহজ সরল এবং ভালো। আর অনেকেই ভাবছে সাংবাদিক, এটা হচ্ছে একটা ব্যাপার। তো আমরা অনেকক্ষণ ঘুরলাম, অনেকক্ষণ ঘুরলাম আপনাদের নিয়ে। এবার যাব সামনের দিকে। এই নির্মলচরটা হচ্ছে ভারতবর্ষের একদম শেষ সীমানা বা শেষ দ্বীপ। এর ওপারেই পদ্মা নদী, দুদিকেই পদ্মা নদী, মাঝখানে নির্মলচর। আর এটা পড়ে মোটামুটি মুর্শিদাবাদ লোকসভার মধ্যে। আর বিধানসভাটা ঠিক এখন বলতে পারছি না। তো মুর্শিদাবাদ লোকসভার মধ্যেই এই পুরো নির্মলচরটা পড়ে। লালগোলা এগুলো সব মুর্শিদাবাদ লোকসভার মধ্যে। আর বিধানসভা যদি বলতে হয় তাহলে হয়তো এটা মেখলিগঞ্জ হতে পারে, যদি মেখলিগঞ্জ বিধানসভা থাকে, আমার জানা নেই যদিও। আমরা এরকমভাবে আর একটু সামনের দিকে এগিয়ে আবার নদীর পাড়ের দিকে যাই। এই কাকা কিছু কথা বলছে, এই কথাগুলো শুনতে ভালো লাগছে, আমি তাই জন্য রেকর্ড করছি। বলেন। খুব ভালো। আল্লাহ ভগবান কোনো তফাৎ নেই, আছে? একদমই না। বলছে আমি কৃষ্ণ, আমি রাধা, আমি গোবিন্দ, আমি নবী, আমি রসুল, আমি সব। তো আল্লাহওয়ালা যারা, কি ভগবানওয়ালা যারা, কৃষ্ণওয়ালা যারা, তারা কারোর ওপর অত্যাচার জুলুম করবে না। কি এ দেশ ছাড়ো, ও দেশ ছাড়ো না। সকলে অভাবী ভাই ভাই একমত হয়ে দেশে বসবাস করে। যে দেশের আমি গর্ব, সে দেশে মরণ, সেই দেশে জীবন, সব দেশই সব। আমি এই দেশ ছেড়ে কোথায় যাব? এই দেশের মাটিতে আমি জন্ম, কোথায় যাব? আমার পিতা মাতা, আত্মীয় স্বজন, গ্রামবাসী, প্রতিবেশী সবই এই দেশের গর্বে জন্ম, কোথায় যাবে? হ্যাঁ, वो राजा किसे राजा, किस लिए दूसरा भाषा बोलता है? आपको सही भाषा बोलता है जी कि जो है आपसे सब कुछ एक कि भाई भाई तोरिक है, सबाई बसबास मिले बसबास करूँ ना। तो वो बोलता है यहाँ जाओ वहाँ जाओ, क्या यह मतलब है? सोच सच बात बोलता है जी कि आप आपसे अपना धर्म अपना कीजिए। क्यों डुप्लीकेट करता है जी कि ऐसा वो करो, वैसा वो करो, राम वाला ऐसा है, भगवान वाला वैसा है, कि नबी वाला ऐसा है, रसूल वाला ऐसा है, সব একই है, अलग কিছু নেই है। আচ্ছা, আমি একটা কথা জিজ্ঞাসা করতে চাইবো আপনাকে। যেহেতু আপনাদের একদম পরেই হচ্ছে পদ্মা নদী আর ওপাশেই বাংলাদেশ, এই যে বাংলাদেশে যে বিশৃঙ্খলার সময় যে চলছে এখনো, বা তার আগে যে চলছিল, তার কি কোনো প্রভাব এদিকে পড়েছে? না না, এদিকে কোনো প্রভাব পড়েনি। আচ্ছা আচ্ছা, ওদিক থেকে লোক ঠোকা এদিকে আসতেও তো পারে না? না 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 না, এখন তো বর্ডার প্রশাসন তো, কেন্দ্র বাহিনী তো এটাই রেখেছে, কি করে আসা যাবে? না, আপনারা যে চাষ করতে যান ওপাশে, অনেকে তো চাষ করতে যায়, নদীর ওপাশে জমি রয়েছে, ওরাও তো চাষ করতে আসে। এই যেমন দেখছিলাম আপনার ওই উত্তরবঙ্গের দিকে মাঝে ওই চাষের জমিতেও বেড়া দিয়ে দিয়েছে, এদিক ওদিক যেতে দিচ্ছে না। এখানে কি সেরকম কিছু হয়েছে? না। আচ্ছা, মানে এদিকে হয়নি। ঠিক আছে, আপনার কথা শুনে অনেক ভালো লাগলো এবং মূল্যবান কথা বলেছেন। আমি হাঁটছি আর পুরো কেঁচো উঠে আসছে, যেহেতু জল পুরো ভর্তি হয়ে গেছে নিচে। আর এখানে হচ্ছে একাঙ্গি চাষ হয়েছে। একাঙ্গি হচ্ছে এমন একটা জিনিস যেটার গন্ধে মাছ ছুটে আসে। নিচে আদার মতো একটা ফল হয়, একাঙ্গি দিয়ে সুগন্ধি দ্রব্য করে, আবার একাঙ্গি হচ্ছে মাছের চারা বা খাবার হিসেবেও ব্যবহার করা হয়। এই সেই একাঙ্গি গাছ। আর ওদিকে হলুদ গাছের চাষ। আর এখানে পুরো ক্ষেত জুড়ে একাঙ্গি, পাট এগুলো চাষ হয়। এছাড়া কলাইয়ের চাষও এদিকে হয়। আর আজকে আকাশের যা অবস্থা, পুরো সব মলিন লাগছে ছবিগুলো।
এই যে সব কেঁচো উঠে আসছে, তো কাদার মধ্যে দিয়ে এভাবে যাওয়া। পুরো নদীর পাশ দিয়ে হাঁটছি, পদ্মা নদীর পাশ দিয়ে হাঁটছি। আর মোটামুটি শ্রাবণ মাসের শেষের দিকে আসলে এই জল পরিষ্কার হয়ে যাবে, তখন এখানে ইলিশ পাওয়া যাবে, পদ্মা নদীর ইলিশ এদিকেই পাওয়া যাবে। আর বাংলাদেশ থেকে নাকি একটা নেট দিয়ে নদীর মাঝখানে এরকম আটকে রেখেছে, ইলিশ টিলিশ ছাড়ে না, যেটা লোকেরা বললেন। আর এই হচ্ছে অবস্থা রাস্তা, তাই তো? এই হচ্ছে রাস্তার অবস্থা। এটা হচ্ছে নিম গাছ। ও, নিম গাছের ফলও এসছে, তবে পাকেনি। পুরো নদীর পাশে দাঁড়িয়ে এখান থেকে প্রকৃতি অনুভব করছি, বেশ ভালো লাগছে। আকাশে রোদ উঠলে আরও ভালো লাগতো, ছবিগুলো ভালো উঠতো বা ভিডিওগুলো ভালো গ্রাফিক্স দেখাতো। তো এই হচ্ছে অবস্থা পুরো নির্মল চরের বা পুরো নির্মল দ্বীপের। এই দাদারা হচ্ছে দুধ সংগ্রহ করতে গেছিলো, এই তো? সংগ্রহ হয়ে গেছে? আছে এতে? হ্যাঁ। ও, এই তো ওটাতেও রয়েছে। হ্যাঁ, ওটা তো দুই দিকে সমান না থাকলে হবে না, হ্যাঁ। দুটোই ভর্তি দুধ। কখন এসেছিলেন দুধ সংগ্রহ করতে? সকালবেলায়। সকালবেলায় মানে কটা নাগাদ তাও? 6টার সময়। 6টার সময়? এই প্রত্যেক বাড়ি বাড়ি থেকে নিলেন নাকি? হ্যাঁ, প্রত্যেক বাড়ি বাড়ি। ও, মানে এখানে আপনারা যে দুধ নেন প্রতিদিনের টাকা প্রতিদিন দিয়ে দেন না মাসে মাসে? মাসে দিই, আগাম নেয়। আগাম নেয়? আগামও নেয়। আচ্ছা, কত করে এখান থেকে কেজি কত করে? এখানে 35 টাকা কিনি। 35 টাকা কিনেন, আর ওদিকে তো আপনারা বেচতে হয়? বেশি 40 টাকা 45 টাকা বেশি। এতে তো হবেই, ব্যবসা তো। মানে সবচেয়ে বেশি দাম হলে 40-45 টাকায় বেচেন। আমাদের ওদিকে 50-60 টাকা হয়ে গেছে। 50 বেশি। পিওর দুধ 50-60 টাকা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এদিকে অনেক পশু রয়েছে, মানে পশুপালনটার দিকে বেশি। আর এরকম আপনি একা না, এরকম আপনি 1-2-3 জন আছেন, তো আরও অনেকে আসলো দেখলাম, আমাদের ইয়ের সাথেও আসলো, নৌকাতেও আসলো, মানে অনেকেই দুধ সংগ্রহ করে এখান থেকে প্রতিদিন। এই চরে কাজ না থাকার কারণে বেশিরভাগ মানুষই বাইরে যায়। তাহলে আপনিও বাইরে যাচ্ছেন? আপনার নাম কি? আমার নাম ইব্রাহিম শেখ। আপনি এখানকারই স্থায়ী বাসিন্দা? আপনি বাইরে যাচ্ছেন বলতে কোথায় যাচ্ছেন? ইউপি। উত্তরপ্রদেশে যাচ্ছেন? কি কাজ করবেন ওখানে? এই পাইপলাইন। পাইপলাইনের কাজ? আচ্ছা আচ্ছা আচ্ছা। এমনি সরকারি যে পাইপলাইনের কাজগুলো হয় না, গঙ্গা জল বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া, ওগুলো এখানে দেখছিলাম এখান থেকেই অনেকে গেছিল আমাদের ওদিকে কাজ করতে। আপনি আগে গেছেন বাইরে নাকি প্রথম যাচ্ছেন? বাইরে গেছি কিন্তু ইউপি যাইনি, ইউপি যাচ্ছি। আগে কোথায় ছিলেন? কলকাতাতে। কলকাতাতে। ইউপি প্রথম যাচ্ছেন? হ্যাঁ। লোক ধরে যাচ্ছেন না একা একাই? লোক আছে, লোক ধরা আছে। কতজন মিলে যাবেন তাহলে? 7 জন। 7 জন যাবেন। আবার কতদিন পরে আসবেন? কাজ যদি হয় তো 1-1.5 মাস করবো, কাজ না হলে তো সেটা তখন যাতায়াতের ভাড়াটা উঠবে কাজ না হলে? এখন সেক্ষেত্রে দেখা যাক, সেই বিলেই তো যাচ্ছি। আর বাড়ি সবাই একা একা থাকবে ততদিন? হ্যাঁ হ্যাঁ, তা তো থাকবে। এই দাদা হচ্ছে ইউপিতে যাচ্ছে এখন, তাই তো? এখন বেরোচ্ছেন ইউপির উদ্দেশ্যে? কালকে পৌঁছাবেন? হ্যাঁ। আচ্ছা, ট্রেন কটায়? ট্রেন এই নৈহাটি এনে ধরবো। নৈহাটি থেকে ধরবেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সাবধানে কাজে যান, আর কাজ যেন ভালো হয়, তাই তো? এত দূর, মানে জন্মস্থান ছেড়ে এত দূরে যাচ্ছে, কাজ যেন ভালো হয়। মোটামুটি 1 ঘন্টা দাঁড়ানোর পর আমাদের নৌকা এসছে। এই নৌকা করে এখন আমরা যাব মোটামুটি 1 ঘন্টা। পুরো নির্মল চর বা নির্মল দ্বীপের বা ভারতের দুঃখের দ্বীপ, একদম শেষের দ্বীপের গ্রাম বা গ্রামীণ জীবনের একটা ছোট্ট চিত্র আপনাদের সামনে তুলে ধরলাম। কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবেন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আপনাদের সাবস্ক্রিপশানের আমার ভীষণ দরকার। তো দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। আরেকটা কথা বলে দিই, এই চর সম্পর্কে আপনাদের কী মতামত সেটা অবশ্যই কমেন্টে জানাবেন।